নতুন বউ সকালবেলা ঘুম থেকে উঠেই একেবারে চাইনিজ রাঁধুনিদের মতো জামা কাপড় পরে চলে আসে। আর নতুন বৌমা শিলাকে এরকম জামা কাপড় পরে দেখে তার শাশুড়ি মা সন্ধ্যা দেবী এবং ননদ মিতালি খুবই অবাক হয়। কি ব্যাপার নতুন বৌমা, তুমি এরকম চাইনা ম্যানদের মতো জামা কাপড় পরেছো কেন? তুমি কোথায় যাবে? আজকে তো তোমার প্রথম রান্না করার অনুষ্ঠান পালন করা হবে। হ্যাঁ মা, রান্না করব বলেই তো এরকম জামা কাপড় পরেছি, কারণ আমি আজকে আপনাদের সবার জন্য গরম গরম হাক্কা নুডলস বানাবো। কি, তুমি আজকে আমাদের হাক্কা নুডলস খাওয়াবে? হ্যাঁ, আর এরকম হাক্কা নুডলস এর কথা শুনে তুমি অবাক হয়ে গেলে কেন? বাবার জন্মেই কোনোদিনও এরকম খাবার খাওনি নাকি? যাই বাবা, আমি রান্নাঘরে যাই, কারণ চিকেন অর্ডার করেছি, এখনই চলে আসবে। আর তার সাথে আমি ডিম, চিংড়ি মাছ আর চিকেন দিয়ে গরম গরম হাক্কা নুডলস বানাবো। এই বলে নতুন বৌমা রান্নাঘরে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যেই অনলাইন থেকে ডিম, চিকেন, চিংড়ি মাছ ইত্যাদি চলে আসে। আর তখনই শিলা সবার জন্য গরম গরম হাক্কা নুডলস বানাতে শুরু করে দেয়। আর তার যখন রান্না বান্না হয়ে যায়, তখন সে দুপুর বেলাতে সবার পাতে শুধুমাত্র মোটা মোটা হাক্কা নুডলস পরিবেশন করে। আর প্রথম দিন তারা সবাই এরকম ভাবে সেই হাক্কা নুডলস খায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু নতুন বৌমা প্রত্যেক দিন হাক্কা নুডলস খাওয়া ত্যাগ করতে পারে না। আর একদিন শিলা তার ননদের সঙ্গে রেস্টুরেন্টে খেতে যায়। এমন সময়, বৌদি, আমি গরম গরম মাটন বিরিয়ানি আর তার সাথে মাটন কোরমা খাবো, তুমি কি খাবে? তুমি আমাকে এমন একটা প্রশ্ন করছো, আমার হাসি পেয়ে গেল। তুমি জানো না আমি কি খেতে পছন্দ করি? আমি হাক্কা নুডলস খাবো। হ্যাঁ, বুঝতে পেরেছি, ঠিক আছে, আমি এখনই খাবার দাবার অর্ডার করে দিচ্ছি। এই বলে মিতালি ওয়েটারকে ডাকে, আর সে নিজের জন্য গরম গরম মাটন বিরিয়ানি, মাটন কোরমা এবং তার বৌদির জন্য মিক্স হাক্কা নুডলস অর্ডার করে। আর যখন তাদের সামনে গরম গরম খাবার চলে আসে, তখন তারা দুজনেই নিজেদের লোভ সামলে রাখতে পারে না। ননদ এবং বৌদি দুজনে মিলে বিরিয়ানি এবং নুডলস খেতে শুরু করে দেয়। ইস, এটা আবার হাক্কা নুডলস হয়েছে, কেমন সরু সরু চাউমিন, আর তার সাথে নুডলসে একেবারে নুন কম। আমার মোটেই এরকম হাক্কা নুডলস খেতে ভালো লাগছে না। কি বলছোটা কি বৌদি? এই দোকানের প্রত্যেকটা খাবার ভালো, আর এই রেস্টুরেন্টে 5 স্টার রেটিং আছে, সুতরাং এই দোকানের হাক্কা নুডলস খারাপ হতেই পারে না। তোমার হয়তো মুখের স্বাদ চেঞ্জ হয়েছে। কই দেখি, আমি একবার নুডলস খাই, তাহলেই বুঝতে পারবো। এই বলে মিতালি তার বৌদির প্লেট থেকে হাক্কা নুডলস নিয়ে খেতে শুরু করে। কিন্তু সেই নুডলস খাওয়ার পর মিতালির খুবই ভালো লাগে। বৌদি, হাক্কা নুডলসটা তো দারুণ টেস্টি খেতে, আর তোমার ভালো লাগলো না? এসব কথা বলো না। আরে চুপ করো, আমারও এই হাক্কা নুডলস খেতে যথেষ্ট ভালো লেগেছে, কিন্তু এই এক প্লেট নুডলস এর দাম 400 টাকা। তাই আমি যদি দ্বিতীয় প্লেট অর্ডার করি, তাহলে আমাকে আবার 400 টাকা দিতে হবে। তাই আমি বলছি এই নুডলসটা বাজি খেতে, কারণ আমাদের অনেকটাই খাওয়া হয়ে গেছে। আর এখন যদি বলি, তাহলে ওরা এই নুডলস চেঞ্জ করে আমাদেরকে নতুন হাক্কা নুডলস বানিয়ে দেবে, আর আমাদের এক্সট্রা টাকাও দিতে হবে না। সুতরাং 400 টাকায় 2 প্লেট নুডলস খাবো। শিলার এরকম শিয়ালের মতো চালাকি বুদ্ধি শুনে মিতালি একেবারে অবাক হয়ে যায়। কিন্তু মিতালি তার বৌদির সঙ্গে এই কাজ করতে চায় না, কারণ যদি একবার সেই রেস্টুরেন্টের ওয়েটার ব্যাপারটা ধরতে পারে, তাহলে তাদের লজ্জা শেষ থাকবে না। না না বৌদি, কোনো দরকার নেই, আমরা টাকা দিয়ে আর এক প্লেট হাক্কা নুডলস নিয়ে নিচ্ছি, তুমি খেতে পারবে। কিন্তু এরকম মিথ্যা কথা বলে কোনো লাভ নেই, ওরা যদি জানতে পেরে যায়, তাহলে কিন্তু আমাদেরকে মেরে তাড়িয়ে দেবে। শিলা কিছুতেই তার ননদের কথা শুনতে চায় না, আর সে তখনই ওয়েটারকে ডেকে নিয়ে এসে সেই হাক্কা নুডলস এর অনেক বদনাম করে। সেই হাক্কা নুডলস নাকি মোটা নয়, আর সেই নুডলস এর মধ্যে নুন কম, এমনকি চিকেন গুলো বাসি। আর শিলার মুখে এরকম কথা শুনে ওয়েটার চুপচাপ দাঁড়িয়ে থাকে। হা করে দাঁড়িয়ে আছেন কেন? এখনই এই বাজে হাক্কা নুডলস চেঞ্জ করে আমাদের জন্য ভালো হাক্কা নুডলস দিয়ে যান, না হলে কিন্তু আমরা রেস্টুরেন্টের রেটিং খারাপ করে দেব। ওয়েটার শিলার কথা শুনে ভয় পেয়ে যায়, তাই সে তাড়াতাড়ি সেই হাক্কা নুডলস চেঞ্জ করিয়ে শিলাকে ভালো হাক্কা নুডলস পরিবেশন করে, যার ফলে শিলা ভীষণ পরিমাণে খুশি হয়, আর সে বেশি বেশি করে নুডলস খেয়ে নেয়। এভাবেই তাদের খাওয়া হয়ে গেলে ওয়েটার যখন বিল দিয়ে যায়, তখন মিতালি বিলের অ্যামাউন্ট দেখে একেবারে অবাক, কারণ সেখানে এক্সট্রা নুডলস এর টাকাও যোগ করা হয়েছে। দেখেছো বৌদি, তুমি চালাকি করে এক্সট্রা 1 প্লেট হাক্কা নুডলস অর্ডার করালে, আর এখন সেই টাকাটাও বিলে অ্যাড করা হয়েছে। তোমার বুদ্ধি কোনো কাজে লাগেনি, আর আমি এত বেশি টাকা বিল দিতে পারবো না, আমি শুধু বিরিয়ানির বিলটাই দেব। মিতালির কথা শুনে শিলা খুবই বিরক্ত বোধ করে, তাই শিলা আবার ওয়েটারকে ডেকে নিয়ে এসে তার উপর চোটপাট নিতে শুরু করে, কারণ শিলা কিছুতেই এক্সট্রা টাকা দিতে চায় না।
একে আমাদেরকে বাজে নুডলস খাইয়েছেন আর এখন আবার টাকা নিচ্ছেন। আমি কিছুতেই এক্সট্রা টাকা দেব না, আমি শুধুমাত্র 400 টাকাই দেব। আপনারা খারাপ ভাবে নুডলস রান্না করবেন আর সেটা যখন চেঞ্জ করানো হবে তখন সেই টাকাটাও আমাদের কাছ থেকে নেবেন? এটা তো হতে পারে না দাদা। চুপ করুন দিদি ভাই, আপনার মতো পাবলিককে আমি চিনি। কালকেও আমাদের রেস্টুরেন্টে এসে একজন এরকম করেছে, সুতরাং আপনি দ্বিতীয় কাস্টমার, তাই একদম আমাদের সাথে চালাকি করবেন না। এক প্লেট হাক্কা নুডলস খেয়ে নিয়ে তারপর আমার মনে হলো নুন কম খেতে বাজে, তাই এখন যদি আপনি আমাদেরকে হাক্কা নুডলসের টাকা না দেন তাহলে আমরা আপনাকে কিন্তু ধাক্কা মেরে বের করে দেবো বলে দিলাম। মিতালি এমন কথা শুনে ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে আর সে কিছুতেই সেখানে বসতে চায় না। সে তখনই তার বৌদিকে ছেড়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে চলে আসে আর অন্যদিকে শিলাকে সমস্ত টাকা দিতে হয়। আর কিছুক্ষণ পর শিলা যখন বাড়িতে ফিরে আসে তখন, তুমি আমাকে বিপদে ফেলে কি করে চলে আসলি মিতালি? বেশ করেছি, তোমার ওইরকম চোরাচালান হাক্কা নুডলস খাওয়ার চক্করে আমি কি ঘাট ধাক্কা খেতাম নাকি? ননদের এমন কথা শুনে শিলার ভীষণই খারাপ লাগে। আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু তবুও শিলার হাক্কা নুডলস খাওয়ার স্বভাব কিছুতেই পরিবর্তন হয় না, কারণ সে এবার অনলাইন থেকে বেশি বেশি করে হাক্কা নুডলস অর্ডার করে খেতে শুরু করে। আর একদিন রোহান যখন অফিস থেকে বাড়িতে ফিরে আসে তখন, কি ব্যাপার শিলা, আমার তো খিদে পেয়েছে আর সকালবেলা আমি বাজার থেকে মাছ নিয়ে এসেছি, তুমি মাছের ঝোল আর ভাত রান্না করোনি কেন? আর রাত্রিবেলাও বা ডিনারে কি খাবো? কেন, আমি অনলাইন থেকে চিকেন হাক্কা নুডলস অর্ডার করেছি, এখনই চলে আসবে। আমি আর তুমি ওটাই ডিনার করে নেব, বেকার এখন রান্না বান্না করার কোনো দরকার নেই। এই তো কালকে রাত্রিবেলা তোমার পাল্লাই পড়ে ঝাল ঝাল হাক্কা নুডলস খেলাম, আর আজকেও তাই খেতে হবে? আমার আর কিন্তু ভালো লাগছে না। আমার মা আর বোন কি খাবে বলো? ওরা তো নিশ্চয়ই তোমার মতো নুডলস খাবে না। হ্যাঁ, ওরা খাবে না, সেই কারণে ওরা চিড়ে আর দই খেয়ে রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছে। আমি শুধু তোমার মা আর বোনকে বলেছি যদি অন্য কোনো খাবার খেতে হয় তাহলে রান্না করে খেতে হবে, সেই কারণে ওরা রান্না করেনি, তাই ওরা ওদের মতো খেয়ে শুয়ে পড়েছে। আর আমি এখন হাক্কা নুডলস খাবো, তাছাড়া অন্য কিছু খাবো না। এই বলতে বলতে দরজার বেল বেজে ওঠে আর শিলা খুব আনন্দে চটে গিয়ে দরজা খোলে, কারণ দরজার ওপারে ডেলিভারি বয় তার ভালোবাসার হাক্কা নুডলস নিয়ে দাঁড়িয়ে থাকে। আর সে রাত্রিবেলা নিজেও নুডলস খায় আর জোর করে তার বরকে নুডলস খাওয়ায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর যখনই তাদের বাড়িতে কোনো অতিথি আসে শিলা তাদেরকেও হাক্কা নুডলস খাওয়ায়। আর সবসময় এরকম হাক্কা নুডলস খাওয়ার ভয়ে তাদের বাড়িতে এখন অতিথি আসাই বন্ধ করে দেয়। একদিন, আমি কি করতে চাই বৌমাকে বাড়িতে নিয়ে আসলাম কি জানি, আমার ছেলে যতই ওকে পছন্দ করুক না কেন এই বিয়েতে আমার রাজি হওয়া উচিত হয়নি। একটা হাক্কা নুডলস পাগল বৌমা কোথাকার। কি হয়েছে মা, সকাল সকাল চিৎকার করছো কেন? চিৎকার করবো না তো কি করব, কালকে তোর মাসি আমাদের বাড়িতে এসেছিল আর তুই কলেজে গিয়েছিলি বলে আমি ওকে ভালো কিছু খাবার দাবার খাওয়ানোর ব্যবস্থা পর্যন্ত করতে পারিনি। আর তখন তোর বৌদি আমার বোনকে বেশি বেশি করে হাক্কা নুডলস খাইয়ে দিয়েছে। হ্যাঁ, তাতে কি হয়েছে? উনি তো আমাকে নিজেই জিজ্ঞাসা করলেন যে আমি কি খাচ্ছি, তাই আমি নুডলস খাচ্ছিলাম বলে ওনাকেও বেশি বেশি করে নুডলস খাইয়ে দিয়েছি, আর উনি তো একবারও বারণও করেননি। এখন আবার কি হলো? সকাল সকাল আপনি ঝামেলা করছেন কেন এটা নিয়ে? ঝামেলা করবো না তো কি করব, আমার বোনের এমনিতেই পায়েসের সমস্যা আছে, আর কালকে এখান থেকে বেশি বেশি করে ময়দার নুডলস খেয়ে গেছে বলে আজকে সকালবেলা ওর পটি হচ্ছে না, ওর ভীষণ শরীর খারাপ করেছে, তাই ওর ছেলে মেয়ে আমাকে ফোন করে গালাগালি দিচ্ছে, আর যা কিছু হয়েছে তোমার জন্য হয়েছে। এই বলে সন্ধ্যা দেবী তার নতুন বৌমাকে ভীষণ পরিমাণে কথা শোনাতে শুরু করে, কিন্তু শিলা এত কথা কিছুতেই শুনতে চায় না। আপনার বোনের তো লোভ কম নয়, ওনার যখন পেছনে এরকম পায়েসের সমস্যা আছে তাহলে কেন হাক্কা নুডলস খেয়েছে? যত সব, খাবার খাওয়ার লোভ আছে 16 আনা, এদিকে নিজের পেছনে কোনো কন্ট্রোল নেই। এই বলে শিলা ঘরে চলে যায়, আর সন্ধ্যা দেবী এবং মিতালি দুজনে আরো বেশি রেগে যায়। এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, আর একদিন শিলা রাত্রিবেলা ডাইনিং টেবিলে বসে তার হাজবেন্ডের বাড়ি ফেরার অপেক্ষা করে। এমন সময় রোহান শিলার জন্য 100 প্যাকেট গরম গরম হাক্কা নুডলস নিয়ে উপস্থিত হয়। আর এত বেশি পরিমাণে নুডলস দেখে শিলা নিজেকে সামনে রাখতে পারে না, সে ভীষণই উৎসাহিত হয়ে ওঠে। আজকে আমার অফিসে প্রমোশন হয়েছে, আর তুমি যেহেতু মিক্স হাক্কা নুডলস খেতে পছন্দ করো তাই এখন তোমার জন্য 100 প্যাকেট নুডলস নিয়ে এসেছি, তাই তোমার যত ইচ্ছে তুমি তত খেতে পারো, তোমাকে আজকে আমি কোনো বাধা দেবো না। থ্যাংক ইউ রোহান, আমি তো ভাবতেই পারছি না তুমি আমার জন্য এত হাক্কা নুডলস নিয়ে আসতে পারো। আমি আজকেই 100 প্যাকেট নুডলস একাই খেয়ে নেব। এই বলে শিলা ডাইনিং টেবিলে হাক্কা নুডলস নিয়ে খেতে বসে পড়ে, আর সেই নুডলসের স্বাদ একেবারে অতুলনীয় হওয়ায় শিলা কাঁটা চামচ ছেড়ে দিয়ে হাক্কা নুডলস বেশি বেশি পরিমাণে খেতে শুরু করে। ওয়াও, কি টেস্টি, দারুণ খেতে, দারুণ দারুণ। আমার মনে হচ্ছে আমি আমার হাতের আঙুল একেবারে কামড়ে কামড়ে খেয়ে নিই, কারণ এত সুন্দর হাক্কা নুডলস আমি এর আগে কখনো খাইনি। কি দারুণ টেস্ট।
এই বলে শিলা আনন্দের চোটে নিজের হাতের আঙুল কামড়াতে শুরু করে দেয়। কি করছোটা কি? ভদ্রভাবে হাক্কা নুডলস খাও, তা না হলে তোমার তো হাতের আঙুল কেটে যাবে আর রক্তও বেরোবে। এভাবে হাতের আঙুল কামড়ে কেউ নুডলস খায় নাকি? তুমি বুঝতে পারছো না, আই লাভ হাক্কা। আমাদের বিয়ের মেনুতে যদি এরকম নুডলসের ব্যবস্থা করা যেত তাহলে খুব ভালো হতো। জানো, আমি বাবাকে বারবার বলেছিলাম, কিন্তু বাবা আমার কথা শোনেনি। তাই আমার এখন খুব আফসোস হয় জানো। এই বলে শিলা একেবারে পাগলের মতো হাক্কা নুডলস খেতে থাকে আর সে নিজের আঙুল কামড়াতে গিয়ে হঠাৎ করে জোরে আঙুল কামড়িয়ে ফেলে, যার ফলে সে চিৎকার করে ওঠে। আর তখনই রোহানের ঘুম ভেঙে যায়। আর অন্যদিকে শিলাও ঘুম থেকে উঠে বসে পড়ে, কারণ তার হাতে ভীষণ পরিমাণে যন্ত্রণা শুরু হয়, কারণ সে এতক্ষণ ধরে হাক্কা নুডলস খাওয়ার স্বপ্ন দেখে। আর ঘুমের ঘরে সে নিজের আঙুল কামড়িয়ে রক্ত বার করে ফেলে, যা দেখে শিলা খুবই কান্নাকাটি করতে শুরু করে দেয়। আর রোহান শিলার এমন অবস্থা দেখে খুবই ভয় পেয়ে যায়। এ কি, তুমি ঘুমের ঘরে নিজের হাতের কি অবস্থা করেছো? এ বাবা, কত রক্ত বের হচ্ছে তোমার হাত থেকে। এক্ষুনি তোমার হাতে ব্যান্ডেজ করে দিতে হবে, তা না হলে বিপদ হয়ে যাবে যে। আমি ঘুমিয়ে ঘুমিয়ে হাক্কা নুডলস খাওয়ার স্বপ্ন দেখছিলাম, আর হাত দিয়ে নুডলস খেতে গিয়ে আমি নিজের হাতের আঙুল কামড়ে ফেলেছি। আমার হাতে খুব ব্যথা করছে। এই শুনে রোহান তখনই তার মা এবং বোনকে ডেকে নিয়ে আসে, আর তারা সবাই মিলে শিলার হাতে সুন্দর করে ব্যান্ডেজ করে দেয়। ফলে তার হাত থেকে রক্ত বেরোনো বন্ধ হয়। কিন্তু এরকম ঘটনার পর থেকে শিলা হাক্কা নুডলস দেখলে কিছুতেই আর খেতে চায় না। সে এখন হাক্কা নুডলস খাওয়ার অভ্যাস পরিত্যাগ করে আর বাড়ির সকলের সঙ্গে স্বাভাবিক খাবার খেয়ে জীবনযাপন করতে থাকে। পম্পি তার বাবা মায়ের সঙ্গে একটি শহরে থাকতো। একদিন পম্পি তার কোনো এক আত্মীয় জন্মদিন পার্টিতে যায়। সেখানে গিয়ে পম্পি এক এক করে খাবারগুলো দেখতে থাকে। সেখানে সন্ধ্যাবেলার জলখাবারের জন্য বিভিন্ন ধরনের রোল, যেমন এগ রোল, চিকেন রোল, মটন রোল, পনির রোল ইত্যাদি ছিল। আবার বিভিন্ন ধরনের নুডলস, মোমো, চাউমিন আরো অনেক কিছুই ছিল। সবকিছু দেখার পর পম্পি এগ রোল খাবে বলে ঠিক করে। ওরে বাবা, এই রোলের মধ্যে তো কত কিছু দিয়েছে। এত বেশি পেঁয়াজ দিয়েছে কেন? এতে পেঁয়াজের পরিমাণটা বড্ড বেশি হয়ে গেছে। ক্যাপসিকাম, চিলি সস, টমেটো সস, কাঁচা লঙ্কা সবই বেশি দিয়েছে, কিন্তু খেতে খারাপ লাগছে না, বেশ টেস্টি তো। এই বলে পম্পি পুরো এগ রোলটাই খেয়ে নেয়। এগ রোল খাওয়া হয়ে গেলে সে তার পরিচিত আত্মীয় এবং বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলতে চলে যায়। ইস পম্পি, তোমার মুখ থেকে পেঁয়াজের গন্ধ বেরোচ্ছে, কি বাজে। তুমি কি পেঁয়াজ খেয়ে এসেছো নাকি? না, হতেও তো পারে। অনেকের তো অনেক রকমেরই ফেভারিট খাবার হয়, সেরকমই পেঁয়াজ তোমার ফেভারিট খাবার হতে পারে। তাই হয়তো বার্থডে পার্টিতে আসার আগে কাঁচা কাঁচা পেঁয়াজ অনেক করে খেয়ে এসেছো। আরে না না, আসলে আমি পার্টিতে এসেই এগ রোল খেয়েছি, জাস্ট একটু আগেই খেলাম। রোলে অতিরিক্ত পরিমাণে পেঁয়াজ দেয়া ছিল, সেই জন্যই আমার মুখ থেকে পেঁয়াজের গন্ধ বেরোচ্ছে হয়তো। তুমি যখন জানো রোলের মধ্যে পেঁয়াজ দেওয়া থাকে, তাহলে তুমি পেঁয়াজ খেতে গেলে কেন? তুমি তো পেঁয়াজ বাদ দিয়েই এগ রোল খেতে পারতে। আসলে আমি না বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমি একটু আসি, ওকে? আমার মনে হয় তোমার এখনই ব্রাশ করে নেওয়া উচিত, না হলে এই পার্টিতে কেউ তোমার সঙ্গে কিন্তু কথা বলতেই পারবে না। তোমার মুখ থেকে পেঁয়াজের খুবই বাজে গন্ধ বেরোচ্ছে। এই শুনে পম্পির খুবই খারাপ লাগে। সকলের সামনে সে ভীষণ অপমানিত বোধ করে। সে রাগে দুঃখে ওই পার্টি ছেড়ে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে সে শুধুমাত্র ওই ঘটনার কথাই ভাবতে থাকে। কিছুতেই সে সেটা ভুলতে পারে না। পরের দিন পম্পি যথারীতি অফিসে চলে যায়। অফিস থেকে ফেরার পথে পম্পির খুবই খিদে পায়। বাস স্ট্যান্ডে সে একটি রোলের দোকান দেখতে পায়। এই যে, আমার জন্য একটা এগ রোল বানান তো। আর ভালো করে শুনে নিন, রোলের মধ্যে কোনো কিছু দেবেন না। পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, চিলি সস, টমেটো সস কিছু দেবেন না। অনলি পরোটার সঙ্গে ডিম ভেজে রোল করে দেবেন। পম্পির মুখে এমন কথা শুনে দোকানদার ভীষণ পরিমাণে অবাক হয়। আপনি যেভাবে এগরোল বানাতে বললেন সেভাবে বানালে তো সেটা এগরোল থাকবে না ম্যাডাম, ওটা তো শুধু শুধু ডিম ভাজার পরোটা হয়ে যাবে। ওটাকে এগরোল বললে তখন ভুল হবে, ডিম পরোটা বলা যেতে পারে। হ্যাঁ, আমি ওই ডিম পরোটাই খাবো। আপনার রোলের যা দাম আছে আপনি সেটাই নেবেন। আপনি আমাকে ডবল এগ দিয়ে ডিম পরোটা বানিয়ে দিন। রোলের দোকানদার পম্পির কথা মতো পম্পিকে ডিম পরোটা বানিয়ে দেয়। ওই ডিম পরোটা খেয়ে পম্পির ভীষণ ভালো লাগে।
ওয়াও, এটা তো দারুণ খেতে। এগ রোলের থেকেও দারুণ খেতে লাগছে। আমি কালকের ওই অপমান কোনোদিনও ভুলবো না। আমার যখনই এগ রোল খাওয়ার ইচ্ছা হবে তখনই আমি এভাবে ডিম পরোটা খাবো। কিন্তু বাইরে থেকে ডিম পরোটা খেলে লস হয়ে যাবে। আমি বাড়িতেই মাকে ডিম পরোটা বানিয়ে দিতে বলবো, তাহলে অনেকগুলো ডিম পরোটা খাওয়া যাবে। মনে মনে এসবই ভাবতে ভাবতে পম্পি ডিম পরোটা খেয়ে ফেলে। কিন্তু ওই একটা ডিম পরোটা খেয়ে তার মন ভরে না। তাই সে রাত্রিবেলা বাড়িতে এসেই তার মাকে বলে, মা, আমার ভীষণ খিদে পেয়েছে। আজকে আমি ভাত রুটি কিছুই খাবো না। আর কোনো তরকারিও খাবো না। তুমি আমার জন্য 4-5টা ডিম পরোটা ভেজে দাও তো। ডিম পরোটা মানে বোঝো তো? রোলের মতো করে পরোটার সঙ্গে ডিম একসঙ্গে ভেজে দেবে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, কিন্তু তুই আবার হঠাৎ করে ডিম পরোটা খাওয়া কোত্থেকে শিখলি? ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য ডিম পরোটা ভেজে দিচ্ছি। এই বলে কমলা দেবী রান্নাঘরে চলে যায়। কিছুক্ষণ পর পম্পি রান্নাঘরে এসে দেখে তার মায়ের সবেমাত্র একটা ডিম পরোটা ভাজা হয়েছে। সে ওটা নিয়েই খাওয়া শুরু করে দেয়। গরম গরম ডিম পরোটা খেতে তার দারুণ লাগে। আহ, দারুণ লাগছে মা। গরম গরম ডিম পরোটার স্বাদ কিন্তু দারুণ সুস্বাদু। আমার মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার খাচ্ছি আমি। তাড়াতাড়ি করো, আমার একটা ডিম পরোটা খাওয়া হয়ে গেল, আর তোমার এখনো আর একটা ভাজা হলো না। তাড়াতাড়ি দাও। এভাবেই পম্পির মা একদিকে ডিম পরোটা ভাজতে থাকে, আর পম্পি একে একে মজা করে ডিম পরোটা খেতে থাকে। এমনকি পরের দিন সকালবেলাও পম্পি অফিসের টিফিনের জন্য তার মাকে ডিম পরোটা বানিয়ে দিতে বলে। কালকে রাতে তুই 6টা ডিম পরোটা খেয়েছিস, আজকে আবার অফিসের টিফিনে ডিম পরোটা নিয়ে যাবি বলছিস? এত ডিম পরোটা খাস না, শরীর খারাপ করবে তো। আমার কিছু হবে না, আমি তো তোমার কাজ কমিয়ে দিলাম। বলো, সকালবেলা উঠে ভাত রুটি তরকারি করতে তোমার কত কষ্ট হতো বলো তো? অফিসের টিফিনে ভাত রুটি দিলে অন্তত 2-3 রকমের তরকারি তো তোমাকে বানাতেই হয়। আজ থেকে তুমি সকালবেলা করে শুধু ডিম পরোটা ভাজবে। আমি ডিম পরোটা খেয়ে অফিসে যাব, আর অফিসের টিফিনেও ডিম পরোটা খাবো। আর বেশি বেশি করে ডিম পরোটা ভেজে দেবে, কিপটেমি করবে না কিন্তু। এরকম ভাবেই ধীরে ধীরে পম্পি ডিম পরোটা পাগল হয়ে ওঠে। সে এখন প্রত্যেকদিন অফিসে ডিম পরোটাই নিয়ে যায়। একদিন অফিসে কাজের অনেক চাপ থাকায় অফিস থেকে বের হতে পম্পির অনেক রাত হয়ে যায়। তখন প্রায় রাত 10টা বাজে। সে অনেকক্ষণ থেকে বাস স্ট্যান্ডে বসে বাসের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু কিছুতেই সে বাস পায় না। ওই বাস স্ট্যান্ডে তুহিন নামে আরো একটি ছেলে বাইক নিয়ে দাঁড়িয়েছিল। সে তার বন্ধু সঞ্জয়ের জন্য অপেক্ষা করছিল। পম্পি এবং রোহিত ছাড়া ওই বাস স্ট্যান্ডে আর অন্য কেউই ছিল না। বাস আসছে না কেন? আজকে আমার বাড়িতে যেতে অনেক লেট হবে। উফ, আমার তো খিদে পেয়ে গেছে। টিফিনে তো এখনো মনে হয় 7-8টা ডিম পরোটা আছে। 2-1টা খেয়ে নি। কখন বাড়ি যাব তার তো কোনো ঠিক নেই। পম্পি তার ব্যাগ থেকে টিফিন কৌটো বের করে ডিম পরোটা খাওয়া শুরু করে। পম্পিকে এভাবে খেতে দেখে রোহিত খুবই অবাক হয়। এভাবেই বাসের জন্য অপেক্ষা করতে করতে 11টা বেজে যায়। রোহিতের বন্ধু তখনও আসে না বলে সে বিরক্ত হয়ে তার বন্ধুকে ফোন করে। হ্যালো সঞ্জয়, আমি প্রায় 1.5-2 ঘন্টা ধরে বাস স্ট্যান্ডে বসে আছি। তুই আসছিস না কেন বলতো? ও আচ্ছা আচ্ছা, বাস ড্রাইভাররা তো ধর্মঘট ডেকেছে। বাস চলছে না বলেই তুই আসতে পারছিস না, তাই তো? ঠিক আছে, আমি তাহলে তোর জন্য অপেক্ষা করছি না, আমি বাড়ি চলে গেলাম। কেমন? রোহিতের মুখে এমন কথা শুনে পম্পি খুবই ভয় পেয়ে যায়। সে মনে মনে ভাবে ছেলেটি সেখান থেকে চলে গেলে তাকে একাই বাস স্ট্যান্ডে বসে থাকতে হবে। এক্সকিউজ মি ম্যাডাম, আপনি হয়তো শুনতেই পেলেন আজকে আর কোনো বাস আসবে না, আর আমি চলে যাওয়ার পর আপনাকে এখানে একা একা বাস স্ট্যান্ডে থাকতে হবে। অনেক রাত হয়ে গেছে। আপনার যদি কোনো অসুবিধা না থাকে আমি আপনাকে আমার বাইকে করে আপনার বাড়িতে ড্রপ করে দেবো, কোনো অসুবিধা নেই। এই শুনে পম্পি খুবই খুশি হয়। থ্যাংক ইউ সো মাচ। আমিও ভাবছিলাম আপনার কাছে একটু হেল্প চাইবো, কিন্তু আবার ভাবলাম আপনি যদি খারাপ ভাবেন সেই কারণে কিছু বলতে পারলাম না। আমার বাড়ি গিরিশ পার্কে। গিরিশ পার্ক মোড়ের কাছে যে মিষ্টির দোকানটা আছে না, ওই মিষ্টির দোকানের পাশের গলিটাতেই আমার বাড়ি। ও, আপনার বাড়ি তাহলে আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়। গিরিশ পার্কের পরের স্টপে যে স্টেট ব্যাংক আছে না, ওই ব্যাংকের সামনেই আমাদের বাড়ি। তাহলে চলুন, আপনাকে গিরিশ পার্কে ড্রপ করে দিয়ে আমি আমার বাড়ি চলে যাব। রোহিতের কথা শুনে পম্পি তার বাইকে উঠে বসে। তারা দুজনেই গল্প করতে করতে যেতে থাকে। বেশ কিছুক্ষণ পর পম্পির বাড়ি চলে আসে। রোহিত তাকে সেখানে নামিয়ে দিয়ে বিদায় জানিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয়। রোহিত বাড়িতে পৌঁছে লক্ষ্য করে পম্পি তার ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছে। যা, পম্পি তোর ব্যাগ ভুলে চলে গেল। এখন তো অনেক রাত হয়ে গেছে। আমি বরং কালকে অফিসে যাওয়ার পর ওর বাড়িতে ব্যাগটা দিয়ে দেবো।
সে খাওয়া দাওয়া করে ঘুমাতে যাবে এমন সময় হঠাৎ করে তাদের বাড়ির কলিং বেল বেজে ওঠে। এত রাতে কলিং বেলের আওয়াজ শুনতে পেয়ে রোহিত খুবই অবাক হয়। সে তাড়াতাড়ি করে গেট খুলতে চায়। গেট খুলে সে দেখে গেটের সামনে পপি এবং বেশ কয়েকজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে। এই যে স্যার, এনার সাথে আমি বাইকে করে আজকে বাড়ি ফিরেছিলাম। আপনারা এনাকেও জিজ্ঞাসা করে দেখতে পারেন যদি আমার ব্যাগের কোনো সন্ধান দিতে পারে। আমার ব্যাগটা ভীষণ দরকারি, আপনারা প্লিজ দয়া করে আমার ব্যাগটা খুঁজে দিন। আরে মাম্পি, তোমার ব্যাগ তো আমার কাছে আছে। আমি ভেবেছিলাম কালকে অফিসে যাওয়ার পর তোমার বাড়িতে ব্যাগটা দিয়ে দেবো। তুমি আবার পুলিশ নিয়ে আমার বাড়িতে চলে এলে। তুমি কি ভেবেছিলে আমি তোমার ব্যাগটা চুরি করেছি? না, আমি এসব তো ভাবিনি। ব্যাগটা যে আপনার কাছে থাকতে পারে এটা তো আমার মাথাতেও আসেনি। আমরা তো ব্যাগ খুঁজতে খুঁজতে আপনার বাড়ি পর্যন্ত চলে এলাম। পুলিশ অফিসার বললেন হয়তো আপনি ব্যাগটা নিয়ে চলে এসেছেন। আচ্ছা ঠিক আছে, ব্যাগটা পাওয়া গেছে যখন তখন আর তর্ক করে লাভ নেই। যান, আপনি ম্যাডামের ব্যাগটা দিয়ে দিন। ম্যাডাম, আপনি ভালো করে ব্যাগটা দেখে নিন তো, ব্যাগে যা যা দরকারি জিনিসপত্র ছিল সব ঠিক আছে কিনা, টাকা পয়সা থাকলে গুনে নেবেন। পম্পি তার ব্যাগটা নিয়ে ব্যাগের ভেতর থেকে টিফিন কৌটো বের করে। আসলে সেই টিফিন কৌটোর মধ্যে ডিম পরোটা ছিল। পম্পি সেই ডিম পরোটাগুলো ভালো করে গুনে গুনে দেখে। না না, ঠিক আছে, 5টা ডিম পরোটা ছিল, 5টাই আছে। থ্যাংক ইউ অফিসার আমার ব্যাগটা খুঁজে দেওয়ার জন্য। পম্পির কথা শুনে রোহিত এবং পুলিশ অফিসার ভীষণ পরিমাণে অবাক হয়। আপনি তো অদ্ভুত মহিলা, আপনি শুধুমাত্র ডিম পরোটার জন্য এগুলো করলেন? ডিম পরোটা ছাড়া আপনার ব্যাগে তো কিছুই নেই দেখতে পাচ্ছি। শুধুমাত্র ডিম পরোটার জন্য এরকম একটা ভদ্র ছেলের উপর চোরের অপবাদ দিলেন। আপনাদের কাছে ডিম পরোটা খুবই সাধারণ একটা জিনিস মনে হতেই পারে, কিন্তু আমার কাছে এটা একেবারে অসাধারণ। আমি যদি ব্যাগটা আজকেই না নিতে আসতাম তাহলে তো ডিম পরোটাগুলো খারাপ হয়ে যেত। আমি কি কালকে এই ডিম পরোটাগুলো খেতে পারতাম? আমার ফেভারিট খাবার আমি কিভাবে নষ্ট হতে দিতাম বলুন তো? পম্পির কথা শুনে পুলিশগুলোর খুবই রাগ হয়, তাই তারা সেখান থেকে চলে যায়। কিন্তু পম্পির এরকম ব্যবহারে রোহিতের খুবই হাসি পায়। এমনকি পম্পি রোহিতের বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়েই ডিম পরোটা খাওয়া শুরু করে দেয়। রোহিত বুঝতে পারে পম্পি আসলেই একজন ডিম পরোটা পাগল মেয়ে। ওই রাতেই রোহিত আবার পম্পিকে তার বাড়িতে দিয়ে আসে। সেদিনের পর থেকে তাদের দুজনের মধ্যে খুবই ভালো বন্ধুত্ব হয়। এমনকি কয়েক মাসের মধ্যে তারা বিয়েও করে। বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে পম্পি আরো বেশি বেশি করে ডিম পরোটা খাওয়া শুরু করে। এরকম ভাবেই দেখতে দেখতে 1 বছর কাটে। অতিরিক্ত পরিমাণে ডিম পরোটা খাওয়ার ফলে পম্পি খুবই মোটা হয়ে যায়। তুমি আর এইভাবে ডিম পরোটা খেও না। তুমি দেখেছো অতিরিক্ত পরিমাণে ডিম পরোটা খাওয়ার জন্য তুমি কতটা মোটা হয়ে গেছো? তুমি এখনই ডিম পরোটা খাওয়া বন্ধ করো, তা না হলে কিন্তু তোমার শরীরের ক্ষতি হবে। তুমি আমাকে এভাবে বলতে পারলে? তোমার মনে আছে এই ডিম পরোটার জন্যই আমাদের বিয়ে হয়েছে, আর এখন তুমি আমাকে ডিম পরোটা খেতে বারণ করছো? তুমি ভালো করেই তো জানো আমি কিছুতেই ডিম পরোটা খাওয়া বন্ধ করতে পারবো না। তাতে আমি বেলুনের মতো ফুলে ফেটে গেলেও আমার কোনো অসুবিধা নেই। রোহিত পম্পিকে অনেক বোঝানোর চেষ্টা করলেও পম্পি কিছুতেই রোহিতের কথা শুনতে চায় না। এর ফলে পম্পি আরো মোটা হতে থাকে। পম্পি ডিম পরোটা খাওয়া বন্ধ করার জন্য একদিন রোহিত একটা ফোন দিয়ে আটে। সে একদিন তার বন্ধু সঞ্জয় এবং তার স্ত্রী মনিকাকে তাদের বাড়িতে ডাকে। না রে সঞ্জয়, আমার বউ বিউটি কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবে না। ডিম পরোটা খেয়ে খেয়ে আমার বউ একেবারে ডিমের মতো দেখতে হয়ে গেছে। ও প্রচন্ড মোটা হয়ে গেছে। ওই দিন বিউটি কন্টেস্টে আমার বউকে কোনো অংশে মানাবে না, কিন্তু বৌদি তো দেখতে খুবই সুন্দর। সেই সাথে বৌদি রোগাও আছে। এই বিউটি কন্টেস্টে তোর বউই সেরা হবে। আমার বউয়ের কথা ছাড়, ও আর কোনোদিনই রোগা হতে পারবে না। রোহিত ইচ্ছা করে এই কথাগুলো জোরে জোরে তার বন্ধু এবং তার স্ত্রীকে বলতে থাকে, যাতে পম্পি সবই শুনতে পায়। রোহিত তার বন্ধু স্ত্রীর নামে প্রশংসা করছে দেখে পম্পি খুবই রেগে যায়। আমি মোটা হয়ে গেছি বলে আমার বর আমাকে আর পছন্দ করছে না, অন্যের বউকে পছন্দ করছে। আজকে এরকম করে বলছে, কালকে যদি অন্য কোনো রোগা সুন্দরী মেয়েকে বিয়ে করে নেয় তখন কি হবে? না না, আমাকে যে করেই হোক রোগা হতেই হবে। আমি পুরোপুরি ডিম পরোটা খাওয়া ছেড়ে দেব। দরকার হলে আমি না খেয়ে থাকবো, কিন্তু আমি রোগা হবই। এভাবেই পম্পি সেদিন মনে মনে প্রতিজ্ঞা করে সে আর কখনোই ডিম পরোটা খাবে না। সে রোগা এবং সুন্দর হওয়ার জন্য এক্সারসাইজ করাও শুরু করে। 2 মাসের মধ্যেই পম্পি আবার আগের মতো রোগা এবং সুন্দর হয়ে যায়। কি বলেছিলে তুমি? হ্যাঁ, আমি ডিম পরোটা খাওয়া ছাড়তে পারবো না, তাই তো? দেখেছো, আমি ডিম পরোটা খাওয়া ছেড়েও দিয়েছি আর আমি আগের মতো রোগা সুন্দর হয়ে গেছি। এবার তুমি অন্য কারোর বউয়ের প্রশংসা করবে না বলে দিলাম, তুমি শুধু আমার প্রশংসা করবে। আমি জানতাম তো মেয়ের এরকমই হয়, নিজেকে সুন্দর করার জন্য মেয়েরা সবকিছুই করতে পারে। সেই জন্যই তো আমি সঞ্জয়ের সঙ্গে ওই প্ল্যানটা করেছিলাম।